Welcome everyone, welcome to another video session. In this video lecture, we are going to discuss about restriction endonuclease, okay? এই ভিডিও সেশনে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নিয়ে ডিসকাস করব। সো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এনি কাইন্ড অফ এন্ট্রান্স এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ এমএসসি অর বিএসসি ক্যান্ডিডেটস সবার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। তো চলো আর সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করা যাক। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে নিয়ে যখন আমরা স্টাডি করব তখন আমাদেরকে জানতে হবে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে আমরা কোথায় ইউজ করি। তো মোস্ট প্রিসাইসলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে কিন্তু বায়োটেকনোলজিতে ইউজ করা হয়। রিমেম্বার, বায়োটেকনোলজিতে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে ইউজ করি। এবার বায়োটেকনোলজিতে যখন আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে ইউজ করছি, কী কাজে ইউজ করছি? আমরা বায়োটেকনোলজি আশা করি বেসিক ফান্ডাটা জানি। বায়োটেকনোলজিতে কী করা হয়? বায়োটেকনোলজিতে আমাদের কাছে একটা ডিএনএ সেগমেন্ট হয়, তাই না? সাপোজ যদি আমরা ধরে নিই এটা কোনো একটা ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তো এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএর মধ্যে স্পেসিফিক্যালি নির্দিষ্ট কিছু একটা সিকোয়েন্সকে আমরা এখানে কেটে বাইরে বের করে আনবো, তাই তো? বায়োটেকের ক্ষেত্রে তো কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্সকে যদি আমাদেরকে বাইরে বের করে আনতে হয় তাহলে এখানে আমাদেরকে একটা এনজাইমের দরকার পড়ে, রাইট? যে এনজাইমটা কী করবে? যে এনজাইমটা এসে আমাদের এইটুকু জায়গাকে কেটে বাইরে বের করে আনতে হেল্প করবে। মানে পুরো একটা ডিএনএ সেগমেন্ট কল্পনা করে নেওয়া যাক যে একটা হিউম্যান ডিএনএ বিশাল বড় ডিএনএ, এবং সেই ডিএনএ থেকে আমরা একটা ছোট্ট নির্দিষ্ট একটা জিনকে আমরা কাট করে আনছি, রাইট? এটা সাপোজ নির্দিষ্ট একটা জিন, আমরা বলতে পারি জিন অফ ইন্টারেস্ট, জিওআই, ওকে? তো এই জিন অফ ইন্টারেস্টকে আমরা কেটে বাইরে বের করে আনবো। কোন এনজাইম সাহায্য করবে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাহায্য করবে, ওকে? এখানে আরও অনেক ধরনের মেকানিজম কাজ করে। এখানে আমরা প্লাজমিড সম্পর্কে স্টাডি করি, এখানে আমরা পুরো প্রসেস যেখানে পিসিআর, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস, এই ধরনের অনেক কিছু মেকানিজম আছে। তবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের পাশাপাশি প্লাজমিড এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো প্লাজমিড সম্পর্কে যদি তোমাদের জানতে হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখো, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা প্লাজমিডের লেকচার দেখতে পাবে, যেখানে আমরা প্লাজমিড, ব্লু হোয়াইট স্ক্রিনিং মেথড সব কিছু নিয়ে ডিসকাস করেছি। তবে আজকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নিয়ে যখন কথা বলছি তখন এখানে আমাদেরকে জানতে হবে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের এই ধরনের নামকরণের পিছনে কারণ কী। দেখো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আশা করি আমরা এইটুকু বুঝলাম যে কোন কাজে ব্যবহার করা হবে। যখন আমি কোনো একটা ডিএনএ ফ্র্যাগমেন্টকে, যে কোনো একটা ছোট্ট ডিএনএ সেগমেন্টকে কেটে আমি বের করে আনবো, অর্থাৎ ডিএনএকে কাটার কাজে আমরা যে এনজাইম নেব, দ্যাট ইজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। গট ইট? এইবার ভালো করে খেয়াল করবে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ওয়ার্ডটাকে যদি আমরা ব্রেক করি তাহলে আমরা কী কী পেতে পারি? ওয়ার্ডটাকে ব্রেক করলে প্রথম যে ওয়ার্ডটা আমাদের কাছে আছে দ্যাট ইজ এন্ডোনিউক্লিয়াস। এবার এন্ডোনিউক্লিয়াসকে একটু আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আরও ডিটেলে ক্লিয়ার করতে পারবো। দেখো, এন্ডোনিউক্লিয়াস ওয়ার্ডটাকে আমরা ব্রেক করলে দুটো ওয়ার্ড পাই। ফার্স্ট অফ অল এন্ডো অ্যান্ড দেন নিউক্লিয়াস। গট ইট? দেখো, নিউক্লিয়াস বলতে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি যে নিউক্লিয়াস ইজ আ ওয়ান কাইন্ড অফ এনজাইম হুইচ কাটস দ্য নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ এমন এনজাইম যে নিউক্লিক অ্যাসিডকে কেটে বাদ দিয়ে দেবে, নিউক্লিক অ্যাসিডকে কাট করতে হেল্প করবে। এবার নিউক্লিক অ্যাসিড আমরা তো জানি যে নিউক্লিক অ্যাসিড আইদার ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে, রাইট? এবার ডিএনএকে যদি কেটে বাদ দিয়ে দেয়, কেটে বাদ দেয় বলতে ডিএনএকে যদি কাটে বা আরএনএকে যদি কাট করে, তাহলে সেই ধরনের এনজাইমকে আমরা বলি নিউক্লিয়েস, যারা নিউক্লিক অ্যাসিডকে কাটতে পারে, রাইট? এইবার দেখো, এই যে ডিএনএকে যদি কোনো নিউক্লিয়াস কাটে তাহলে আমরা সেই নিউক্লিয়াসকে নাম দিই ডিএনএস, ওকে? তাকে আমরা বলি ডিএনএস। ডিএনএস মিন্স ডিএনএ কাটিং এনজাইম, ডিএনএ কাটিং এনজাইম। তাহলে ডিএনএ কাটিং এনজাইম যে ডিএনএস, এই ডিএনএ কিন্তু ওয়ান কাইন্ড অফ নিউক্লিয়াস, তাই না? ডিএনএ তো নিউক্লিক অ্যাসিড, তো যেহেতু ডিএনএকে কাটছে তাই সেই নিউক্লিয়াসকে আমরা স্পেসিফিক্যালি নাম দিচ্ছি ডিএনএস, দ্যাটস ইট। সেই একইভাবে যদি কোনো এনজাইম আরএনএকে কাট করে তাহলে স্পেসিফিক্যালি সেই নিউক্লিয়াসকে আমরা নাম দিয়ে দেবো আরএনএস। সো আমরা এখান থেকে বলতেই পারি যে আরএনএস কি? আরএনএস হলো আরএনএ কাটিং এনজাইম, অর্থাৎ যে আরএনএকে ফ্র্যাগমেন্টেড করে দেবে, ছোটো ছোটো খণ্ডে কেটে ফেলবে, রাইট? তাহলে নিউক্লিয়াসকে আমরা কিন্তু এইভাবে দুটো ক্যাটাগোরেশন করতে পারলাম, যে আইদার যদি সে ডিএনএকে কাটে তাহলে সেই টাইপের নিউক্লিয়াসকে আমরা নাম দিই ডিএনএস, অথবা যদি সে আরএনএকে কাটে তাহলে সেই টাইপের নিউক্লিয়াসকে আমরা নাম দিই আরএনএস। গট ইট? নিউক্লিয়াসের এই ধরনের ক্লাসিফিকেশন ব্যতীত আর একটা ক্লাসিফিকেশন আমরা জানতে হবে। নিউক্লিয়াসকে আমরা ডিএনএস বা আরএনএস ক্যাটাগরিতে না ফেলে আমরা আর এক ধরনের ক্লাসিফিকেশন করতে পারি। কী কী? একটাকে আমরা নাম দিই এক্সোনিউক্লিয়াস, ওকে? এক্সোনিউক্লিয়াস। আর এক ধরনের এনজাইমকে আমরা নাম দিই এন্ডোনিউক্লিয়াস। এবার দুটোর মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করা যাক। দেখো, এক্সোনিউক্লিয়াস মানে, এক্সো কথাটার মানে হলো ফ্রম আউটসাইড, ফ্রম আউটসাইড। কীরকম আউটসাইড দেখা যাক। দেখো, ধরে নেওয়া যাক যে এইখানে আমার কাছে একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে,
হ্যাঁ, দ্বিতন্ত্রী ডিএনএ আছে আমার কাছে। এবার এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএকে মনে করো আমরা একটা এক্সোনিউক্লিয়েজ ভাবছি, ধরে নাও এটা একটা এক্সোনিউক্লিয়েজ। এই এক্সোনিউক্লিয়েজ যদি ডিএনএকে বা আরএনএকে যে কোনো একটা সাইট থেকে কাটতে কাটতে আসে, যে কোনো একটা সাইডে, ফার্স্টে এখানে কাটলো, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, মানে পর একটা প্রান্ত থেকে কাটছে। এদিক থেকে হতে পারে বা এদিক থেকেও হতে পারে, প্রথমে এখানে, তারপর এখানে, তারপর এখানে, এই করে চলছে। মানে যদি সে ফ্রম আউটসাইড, অর্থাৎ ডিএনএর একদম প্রান্ত থেকে, সাপোজ এটা যদি আমার একটা ডিএনএ হয়, তাহলে এই ডিএনএ মাঝামাঝি যে কোনো জায়গায় কাটছে না, কিন্তু সে একটা নেচার ফলো করছে, সে প্রান্ত থেকে কাটতে কাটতে আসছে। আইদার এদিক থেকে হতে পারে অথবা এদিক থেকে হতে পারে। যদি প্রান্ত থেকে কাটতে কাটতে আসে কোনো এনজাইম, সেই এনজাইমকে আমরা নাম দেবো এক্সোনিউক্লিয়েস। গট ইট? তাহলে এক্সোনিউক্লিয়েস আর এন্ডোনিউক্লিয়েস, রাইট? এটা একটা নিউক্লিয়াসের ক্যাটাগরিশন। আবার একদিকে ডিএনএস আর আরএনএস, সিম্পল একটা এনজাইম যদি ডিএনএকে কাটে দ্যাট ইজ ডিএনএস, যদি কোনো নিউক্লিয়াস আরএনএকে কাটে দ্যাট ইজ আরএনএস। বাট এক্সোনিউক্লিয়াস এমন এনজাইম, এমন নিউক্লিয়াস যে ডিএনএ বা আরএনএকে ফ্রম ওয়ান সাইড, অর্থাৎ যে কোনো একটা প্রান্ত থেকে কাটতে 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 আসবে, মাঝে যে কোনো জায়গায় র্যান্ডামলি কাটবে না। অর্থাৎ ধরে নাও এন্ডোনিউক্লিয়াস আমরা বুঝবো, তাহলেই আমরা এক্সোনিউক্লিয়াসটা আরও বেশি ক্লিয়ার হবে। দেখো এন্ডোনিউক্লিয়াস, এইখানে এন্ডো কথাটার মানে হলো যে কোনো জায়গা থেকে সে কাটতে পারে। অর্থাৎ এইটা যদি আমার একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয় এবং আমার যে রেস্ট্রিকশন মানে নিউক্লিয়াসের কথা আমরা বলছি, সেই নিউক্লিয়াসটা এসে মনে করো এই ডিএনএটাকে যে কোনো জায়গা থেকে কেটে দিল, হঠাৎ করে এখানে একটা কেটে দিল, তারপরে এখানে একটা কেটে দিল, তারপরে এখানে একটা কেটে দিল, মানে কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন সে ফলো করছে না, যে একটা প্রান্ত থেকেই কাটতে কাটতে যেতে হবে এই ধরনের প্যাটার্ন কিন্তু সে ফলো করছে না। যদি এমন কোনো নিউক্লিয়াস হয় যে প্রান্ত থেকে কাটার বদলে পুরো ডিএনএকে র্যান্ডামলি যে কোনো জায়গায় কাটতে পারে, মাঝে যে কোনো জায়গায় কাটতে পারে, তাহলে সেই ধরনের নিউক্লিয়াসকে আমরা নাম দেব এন্ডোনিউক্লিয়াস। বোঝা গেল? তাহলে আমরা যখন বায়োটেকনোলজির কথা বলি, তখন বায়োটেকনোলজিতে আমরা কোন এনজাইম ইউজ করি? এন্ডোনিউক্লিয়াস ইউজ করি। এখানে কিন্তু আমরা এক্সোনিউক্লিয়াস ইউজ করি না, রাইট? তাহলে নিউক্লিয়াসের এই ক্যাটাগরিশনটা ভালো করে আমরা মাথাতে ফিট রাখবো, যে নিউক্লিয়াসকে ডিএনএস বা আরএনএস হিসেবেও যেমন ভাগ করা যায়, শ্রেণীবিভাগ করা যায়, সিমিলারলি এক্সোনিউক্লিয়াস এবং এন্ডোনিউক্লিয়াসও কিন্তু ভাগ করা যায়। তার মধ্যে স্পেসিফিক্যালি এন্ডোনিউক্লিয়াস ইউজ ইন বায়োটেকনোলজি। গট ইট? তাহলে আশা করি একটা ওভারভিউ ক্লিয়ার হয়েছে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কেন এই ধরনের নাম আমরা বলছি, সে কী কাজ করতে পারে, সে ডিএনএকে কাটতে পারে মাঝের যে কোনো জায়গা থেকে। এইবার আমাদেরকে মনে রাখতে হবে, এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের আমরা কথা বলছি, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা সংক্ষেপে আরই বলে আমরা চিনি, একে কিন্তু আমরা ব্যাকটেরিয়া থেকে আইসোলেট করি, আইসোলেটেড ফ্রম ব্যাকটেরিয়া। অর্থাৎ এটা কিন্তু অন্য কোনো প্রাণীতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস স্পেসিফিক্যালি পাওয়া যায় না। আমাদের বডিতে এন্ডোনিউক্লিয়াস আছে, বাট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা আমরা বায়োটেকনোলজিতে ইউজ করি, সেটাকে আমরা কোথা থেকে প্রথম আবিষ্কার করেছিলাম বা কোথা থেকে আমরা ব্যাকটেরিয়া থেকে পাই। তাহলে এবার আমাদের মনে একটা কোশ্চেন অ্যারাইজ করে যে ব্যাকটেরিয়াতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাকচুয়ালি করছেটা কি, তার কাজ কী? তাহলে একটু ওভারভিউ বোঝার চেষ্টা করা যাক যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াতে কী কাজ করে। দেখো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যাকটেরিয়াতে যেটা পারফর্ম করে তাকে আমরা বলি রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। অর্থাৎ ব্যাকটেরিয়ার বডিতে একটা সিস্টেম রান করে যার নাম হচ্ছে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। আর এই যে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম, এই রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমেই কোন এনজাইম কাজ করে ব্যাকটেরিয়ার বডিতে? ইয়েস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। গট ইট? এবার রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমটা বাস্তবে কেমন জিনিস? আচ্ছা, এখানে আমরা একটু হাইপোথেটিক্যাল একটা কন্ডিশন নিই, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করা যাক। সাপোজ ধরে নাও যে এখানে আমরা একটা ব্যাকটেরিয়া ড্র করছি, ধরে নাও এটা হলো একটা ব্যাকটেরিয়া। সাপোজ জাস্ট ইমাজিন করে নাও যে এইটা আমরা একটা ব্যাকটেরিয়ার কথা বলছি। তাহলে এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, আমরা জানি যে ব্যাকটেরিয়াকে একটা ভাইরাস ইনফেক্ট করে, তাই না? ব্যাকটেরিয়াও কিন্তু ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, এবং সেই ব্যাকটেরিয়া যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, সেই ভাইরাসকে আমরা নাম দিই ব্যাকটেরিওফাজ। অর্থাৎ ব্যাকটেরিওফাজ কিন্তু কোনো ব্যাকটেরিয়া নয়, ইট ইজ আ কাইন্ড অফ ভাইরাস হুইচ ইনফেক্টস দ্য ব্যাকটেরিয়া। গট ইট? তাহলে ব্যাকটেরিয়াকে সাপোজ ধরে নেওয়া যাক যে এখানে একটা ব্যাকটেরিওফাজ এসে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করছে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে, রাইট? তো ব্যাকটেরিওফাজ কী করবে? আমরা জানি, নিচু ক্লাসে পড়ে এসেছি যে ব্যাকটেরিওফাজ তার যে জেনেটিক মেটেরিয়াল, সেই জেনেটিক মেটেরিয়ালকে ইনসার্ট করে দেবে ব্যাকটেরিয়ার মধ্যে, রাইট? জেনেটিক মেটেরিয়ালকে ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করে দেবে।
ওকে, তাহলে ধরে নাও এটা হলো আমার ভাইরাল ডিএনএ, যে ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে চলে এসছে। এবার এই ডিএনএটাই এসে কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে বিভিন্ন প্রোটিন ফর্ম করবে এবং ব্যাকটেরিয়াতে ডিজিজ ঘটাবে, ব্যাকটেরিয়া তারপর মারা যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের বডিতে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সেগুলো প্রবেশ করে, তার এগেনস্টে ফাইট করার জন্য আমাদের বডিতে ইমিউন মেকানিজম আছে, তাই না? ইমিউনিটি বা ইমিউন সিস্টেম আছে, যেখানে সেভারেল বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট থেকে শুরু করে তোমরা হয়তো পড়েছো ম্যাক্রোফাজ বা ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল, অ্যান্টিবডি, বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে যেগুলো আমাদের বডিকে ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে প্রোটেক্ট করে। বাট যদি আমরা ব্যাকটেরিয়ার কথা বলি, যে একটা ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করেছে, এবার ব্যাকটেরিয়ার মধ্যে তো এইসব কোনো সিস্টেম নেই না, অ্যান্টিবডি নেই, তার বডিতে কোনো রকম ইমিউন সেলস নেই, তাহলে একটা ব্যাকটেরিয়া বাঁচবে কীভাবে? তাকে তো একটা বাঁচার জন্য কিছু একটা কাজ করতে হবে, রাইট? তাহলে ব্যাকটেরিয়ার বডিতে এই যে ফরেন যে ডিএনএটা প্রবেশ করলো, ভাইরাল ডিএনএ, সেটা থেকে বাঁচার জন্য ব্যাকটেরিয়ার বডিতে প্রেজেন্ট থাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কে প্রেজেন্ট থাকে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, অর্থাৎ একটা কাঁচি। বলতে পারি আমি কাঁচি, কেন বলতে পারি? আমি বলতেই পারি একে মলিকিউলার সিজার। কেন? কারণ এ কিন্তু ডিএনএ বা আরএনএকে কেটে দেয়, তাই না? সেটাই তো আমরা একটু আগে বোঝার চেষ্টা করলাম। তাহলে ব্যাকটেরিয়ার বডিতে তাদের মানে ভাইরাল ডিএনএকে মেরে দেওয়ার জন্য বা নষ্ট করে দেওয়ার জন্য তাদের যে সিস্টেমটা থাকে, তাকে আমরা বলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কি করে সে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস? যখনই কোনো ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াতে প্রবেশ করছে, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াতে প্রবেশ করেছে, ইনস্ট্যান্ট আমরা দেখব তার যে বডির রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে সেটা কিন্তু অ্যাক্টিভ স্টেটে চলে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, রাইট? এতক্ষণ ইনঅ্যাক্টিভ ছিল যতক্ষণ ভাইরাল ডিএনএ প্রবেশ করেনি, কিন্তু যেই ভাইরাল ডিএনএ প্রবেশ করছে, ইনস্ট্যান্টলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভ হচ্ছে, এবং অ্যাক্টিভ হওয়ার পর সে কিন্তু এই ভাইরাল ডিএনএর কাছে যাবে। ওকে, ভাইরাল ডিএনএর কাছে যাবে, এবং ভাইরাল ডিএনএর কাছে যাওয়ার পরে সে কী করবে? সে তো এবার ভাইরাল ডিএনএকে নষ্ট করবে, আর একে তো নিশ্চয়ই প্রান্ত থেকে কাটতে হবে না, কারণ দিস ইজ আ এন্ডোনিউক্লিয়াস। এন্ডো মানে মাঝে, এ মাঝে কাটবে, একে প্রান্ত থেকে কাটতে হবে না। যদি প্রান্ত থেকে কাটতো তাকে আমরা বলতাম এক্সোনিউক্লিয়াস। বাট রিমেম্বার, ব্যাকটেরিয়াতে থাকে এন্ডোনিউক্লিয়াস, এক্সোনিউক্লিয়াস কিন্তু ব্যাকটেরিয়াতে থাকে না। ওকে, এন্ডোনিউক্লিয়াস পাওয়া যায়। তাহলে এই যে এন্ডোনিউক্লিয়াস, এ কিন্তু ভাইরাল ডিএনএর মাঝের কোনো এক জায়গায় কাটবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা যদি একটা ভাইরাল ডিএনএ হয়, তাহলে এই পুরো ভাইরাল ডিএনএটার কোন জায়গায় গিয়ে, ভালো করে শুনবে, এটা যদি পুরো একটা ভাইরাল ডিএনএ হয়, তাহলে এই ভাইরাল ডিএনএর স্পেসিফিক্যালি কোন জায়গাতে গিয়ে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাটবে, তাই না? এটা কিন্তু একটা গভীর কোশ্চেন। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভেট হওয়ার পরে তাকে আগে ভাইরাল ডিএনএকে চিনতে হবে, নিশ্চয়ই একটা স্পেসিফিক জায়গাকে তাকে আগে লোকেট করতে হবে, যে হ্যাঁ এটা যদি ভাইরাল ডিএনএ হয় তাহলে তার মধ্যে একটা স্পেসিফিক রিকগনিশন জায়গা থাকবে যেটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস চিনতে পারবে, এবং সেই জায়গায় গিয়ে তারপর তাকে কাটবে। তাহলে ভাইরাল ডিএনএকে কাটার জন্য একটা এন্ডোনিউক্লিয়াসের দুটো জিনিসের দরকার। তাকে আগে ভাইরাল ডিএনএকে চিনতে হবে, আর দেন তার মধ্যে একটা রিকগনিশন সাইট থাকতে হবে, যে রিকগনিশন সাইটটাকে দেখে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তাকে গিয়ে কেটে দেবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভাইরাল ডিএনএর মধ্যে স্পেসিফিক্যালি একটা সিকোয়েন্স থাকে, যে সিকোয়েন্সটাকে আমরা বলি রেস্ট্রিকশন সিকোয়েন্স বা রিকগনিশন সিকোয়েন্স। তো আমরা ধরে নিচ্ছি যে এটা হলো ভাইরাল ডিএনএ, তার মধ্যে এই যে পোর্শনটুকু হলো এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা এসছে তার জন্য দরকারি রিকগনিশন সিকোয়েন্স। ক্লিয়ার? তাহলে রিকগনিশন সিকোয়েন্স আশা করি বোঝা গেছে, যে একটা ডিএনএকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোথায় গিয়ে কাটবে সেটা বোঝার জন্য সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোকে দেখে চিনতে পারে, পুরো ডিএনএটার মধ্যে যে পার্টিকুলার নিউক্লিওটাইড সিকোয়েন্সটাকে দেখে যে চিনতে পারে, তাকে আমরা নাম দিই রিকগনিশন সিকোয়েন্স। বোঝা গেল? তাহলে একটা ডিএনএর মধ্যে সেভারেল রিকগনিশন সিকোয়েন্স থাকতে পারে, আবার একটা রিকগনিশন সিকোয়েন্স থাকতে পারে। তাহলে ধরে নেওয়া যাক এটা হলো সেই রিকগনিশন সিকোয়েন্স। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস প্রথমে এই রিকগনিশন সিকোয়েন্সটাকে চিনবে, এবং তারপর কী করবে, একে টুকরো টুকরো করে ফেলবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রিকগনিশন সিকোয়েন্সকে গিয়ে ডিএনএটাকে কেটে দেবে। তাহলে ডিএনএকে কেটে দিলে কী হবে? ডিএনএটা এরকম ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, তাই না? ফ্র্যাগমেন্টেড ভাইরাল ডিএনএ তৈরি হবে, আর ফ্র্যাগমেন্টেড ভাইরাল ডিএনএ কিন্তু ডিজিজ ঘটাতে পারবে না এবং ব্যাকটেরিয়াটি বেঁচে যাবে। বোঝা গেল? তাহলে ব্যাকটেরিয়ার বডিতে কীভাবে ব্যাকটেরিয়াকে রক্ষা করার কাজে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রোল প্লে করছে, সে ভাইরাল ডিএনএকে দেখলেই তার রিকগনিশন সিকোয়েন্সকে চিনে তাকে কেটে দিচ্ছে, রাইট? এইবার খুব ভালো করে শুনবে, এই যে রিকগনিশন সিকোয়েন্সটার আমরা কথা বললাম, আচ্ছা ব্যাকটেরিয়ার তো নিজস্ব ডিএনএ আছে, তাই না? ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএ, কী বলা হয় ব্যাকটেরিয়াল ডিএনএকে?
ব্যাকটেরিয়াল ডিএনএকে বলে কি? আশা করি জানো তোমরা যে ব্যাকটেরিয়াল ডিএনএকে নিউক্লিয়েড বলে, রাইট? বা আমরা এটাকে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বলতে পারি বা নিউক্লিয়েড বলে। কেন নিউক্লিয়েড বলে? কেন ব্যাকটেরিয়াল ডিএনএকে নিউক্লিয়েড বলে? খোঁজো, পরে অন্য কোনো ক্লাসে না অ্যান্সার দেবো। তো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বা নিউক্লিয়েড যাই বলো না কেন, সেই যে নিউক্লিয়েড বা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, আচ্ছা ভেবে বলো, হ্যাঁ খুব ভালো করে ভাববে। আমরা বললাম যে একটা ডিএনএকে কাটার জন্য রেস্ট্রিকশন নিউক্লিয়েজের একটা নির্দিষ্ট রিকগনিশন সিকোয়েন্সের দরকার পড়ে। যে রিকগনিশন সিকোয়েন্সটা ভাইরাল ডিএনএকে দেখে ভাইরাল ডিএনএর মধ্যে আছে তাকে চিনতে পেরে রেস্ট্রিকশন নিউক্লিয়াস তাকে কেটে দিয়েছে। আচ্ছা সেম রিকগনিশন সিকোয়েন্স তো ব্যাকটেরিয়ার মধ্যেও থাকতে পারে, তাই না? ব্যাকটেরিয়া ডিএনএর মধ্যেও তো এরকম রিকগনিশন সিকোয়েন্স থাকতেই পারে, থাকতে পারে কি না? রিকগনিশন সিকোয়েন্স মানে কি? রিকগনিশন সিকোয়েন্স মানে একটা নিউক্লিওটাইডের শর্ট সেগমেন্ট, অর্থাৎ বেশ কয়েকটা নিউক্লিওটাইড, সাপোজ আমি এক্সাম্পল হিসেবে যদি নিই GAATTC, ওকে একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে GAATTC এটা একটা ছোট্ট স্ট্রেচ নিউক্লিওটাইডের। তাহলে এই যে নিউক্লিওটাইডের স্ট্রেচটা, এই নিউক্লিওটাইডের স্ট্রেচটা কি শুধু ভাইরাল ডিএনএতেই থাকবে? এটা তো ব্যাকটেরিয়াল ডিএনএতেও থাকতে পারে, পারেই তো থাকতে। তাহলে ব্যাকটেরিয়াল ডিএনএতেও রিকগনিশন সিকোয়েন্স থাকতে পারে। তাহলে ব্যাকটেরিয়াল ডিএনএতে যে রিকগনিশন সিকোয়েন্সটা থাকবে, তাহলে এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এ কি ব্যাকটেরিয়ার ক্ষতি করতে পারে না? কারণ ব্যাকটেরিয়াতেও তো রিকগনিশন সিকোয়েন্স আছে, তাকে দেখলে তো সেটাকেও কেটে দেবে, তাহলে তো ব্যাকটেরিয়ার নিজের বডিকে ক্ষতি করে দেবে। প্র্যাকটিক্যালি ভাববে, কাজটা তো হতে পারে না? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ অ্যাক্টিভ হয়েছে, এ ভাইরাল ডিএনএতে রিকগনিশন সিকোয়েন্স পেয়েছে, কেটে দিয়েছে। কেন? ব্যাকটেরিয়াতেও তো রিকগনিশন সিকোয়েন্স আছে, তাকে কাটবে না? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাকেও তো কাটতে পারে, কিন্তু তাকে কাটবে না। কেন কাটবে না? তার উত্তর হচ্ছে, যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভ স্টেটে থাকে তখন ব্যাকটেরিয়াতে আর একটা এনজাইম অ্যাক্টিভ হয়, দ্যাট ইজ নোন অ্যাজ মিথাইলেজ। ওকে, মিথাইলেজ এনজাইম কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে যায়। বোঝা গেল? মিথাইলেজ এনজাইম অ্যাক্টিভ হয়ে যায়। কি করে মিথাইলেজ এনজাইম? মিথাইলেজ এনজাইম যতগুলো রেস্ট্রিকশন সাইট আছে প্রত্যেকটাতে গিয়ে একটা করে মিথাইল গ্রুপ অ্যাড করে দেয়। বুঝলে? যতগুলো রিকগনিশন সিকোয়েন্স আছে যেগুলোকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস চিনতে পারবে, প্রত্যেকটাতে গিয়ে একটা করে মিথাইল গ্রুপ অ্যাড করে এসছে। ক্লিয়ার মিথাইলেজের কাজ? তাহলে যখনই মিথাইল গ্রুপ অ্যাড করেছে তার ফলে কি হয়েছে? যথারীতি আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গেছে ভাইরাসে ব্যাকটেরিয়ার তোমার রিকগনিশন সিকোয়েন্স দেখে ব্যাকটেরিয়ার কাছে গেছে যে আরে ব্যাকটেরিয়াতেও তো রিকগনিশন সিকোয়েন্স আছে, সে এবার কেটে দেবে ব্যাকটেরিয়াকে। গেছে ব্যাকটেরিয়ার জিনোমের কাছে বা ক্রোমোজোমের কাছে, কিন্তু যাওয়ার পরে দেখেছে আরে এখানে তো মিথাইল গ্রুপ অ্যাড আছে। তো মিথাইল গ্রুপ অ্যাড থাকলে আমি তো আর চিনতে পারছি না, আই কান্ট রিকগনাইজ দিস সিকোয়েন্স। ব্যাস, এবার রেস্ট্রিকশন নিউক্লিয়াসের মন খারাপ, সে তো কাটতে পারলো না এই সিকোয়েন্সগুলোকে, কারণ মিথাইল গ্রুপ অ্যাড হয়ে গেছে এবং অটোমেটিক্যালি রেস্ট্রিকশন নিউক্লিয়াস কিন্তু এখান থেকে সরে গেল। তাহলে আশা করি বোঝাতে পারছি আমি যে কিভাবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ব্যাকটেরিয়ার ডিএনএকে কাটছে না, বরং যে ফরেন ডিএনএ বা ভাইরাল ডিএনএ প্রবেশ করছে তাকে ইজিলি কেটে দিচ্ছে রিকগনিশন সিকোয়েন্স দেখে। তাহলে এই যে পুরো মেকানিজমটা যে কীভাবে সে অ্যাক্টিভ হচ্ছে এবং ভাইরাল ডিএনএকে কাটছে, কিন্তু একই রিকগনিশন সিকোয়েন্স শাখা সত্ত্বেও মিথাইলেজের ক্রিয়ায় ব্যাকটেরিয়ার ক্রোমোজোমগুলো বেঁচে যাচ্ছে, এই পুরো মেকানিজমটাকেই বলা হয় রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। ওকে, তাহলে ব্যাকটেরিয়াতে এই যে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম এইটা প্রথম আবিষ্কার করা হলো এবং সেখানে জানা গেল যে হ্যাঁ এক ধরনের এনজাইম আছে দ্যাট ইজ নোন অ্যাজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হুইচ আর এবল টু কাট দ্য ডিএনএ। গট ইট? যারা ডিএনএকে কাটতে পারে অ্যাট আ স্পেসিফিক সিকোয়েন্স, যাদের পুরো ডিএনএকে জন্য কাটার জন্য তাদের একটা নির্দিষ্ট সিকোয়েন্স লাগে এবং সেই সিকোয়েন্স দেখলেই তারা কেটে ফেলে, রাইট? তো এখান থেকেই আমাদের কনসেপ্ট আসলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের। ওকে, এবং তারপরেই আমরা সেটাকে এই স্লাইডে তোমরা দেখো, এবং সেটাকেই আমরা ইউজ করলাম কোথায়? বায়োটেকনোলজিতে কোনো একটা ডিএনএ থেকে পার্টিকুলার একটা জিনকে কেটে বের করার জন্য। সাপোজ ধরে নাও একটা হিউম্যান ডিএনএ আছে, তার মধ্যে থেকে ইনসুলিনের জিনকে তুমি কেটে বার করবে। কী করে কেটে বার করবে? তুমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে এনেছো, সে নির্দিষ্ট রিকগনিশন সিকোয়েন্স পেয়েছে, সেখানে গিয়ে কেটে দিয়েছে এবং তুমি ইনসুলিনের জিন পেয়ে গেলে। গটে? তাহলে এই পুরো মেকানিজমটাই কার ওপর বেস করে থাকছে আমরা কোথা থেকে জানতে পেরেছি? দ্যাট ইজ রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম, যেটা ব্যাকটেরিয়ার একটা ডিফেন্স মেকানিজম। ব্যাকটেরিয়া ভাইরাসের অ্যাটাক থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এই মেকানিজমটা পারফর্ম করে।
বোঝা গেছে আশা করি। তাহলে এইবার একটু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে ডিটেলে জানা যাক। দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যখন আমরা পড়ছি, তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে দুটো টার্মকে আগে খুব ভালো করে ক্লিয়ার করবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের দুটো টার্মিনোলজি আগে বোঝার চেষ্টা করবে, তাহলে বাকি লেকচারগুলো খুব ইজি হয়ে যাবে। ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে, যদি খুব লেন্দি হয়ে যায় তাহলে আমরা দুটো লেকচারে এটাকে কন্টিনিউ করব। ওকে, আমি দুটো ভিডিও আপলোড করবো, আর যদি এটা খুব লেন্দি না হয়, মোটামুটি ঠিক থাকে, তাহলে একটা ক্লাসের মধ্যেই আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করবো। ওকে, দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের দুটো টার্মিনোলজি বুঝবে। একটা বলা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। আগে এটার কথায় আমরা আসি। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের, হ্যাঁ রিমেম্বার, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের যে রিকগনিশন সাইটটা হবে, সেই রিকগনিশন সাইটটা কিন্তু ডেফিনেটলি মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কি হতে হবে? সেটা হতে হবে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তার মানে আমরা এখানে যে ডিএনএটার কথা বলছি, যে সাপোজ এটা একটা ডিএনএ, আমরা বলে দিলাম যে হ্যাঁ এইটুকু জায়গা হলো রিকগনিশন সিকোয়েন্স আছে। তার মানে এইটুকু জায়গাতে আমরা কোন ধরনের নিউক্লিওটাইডের সিকোয়েন্স পাবো? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স পাবো। এবার প্রশ্ন মনে জাগছে যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা তাহলে কী জিনিস, রাইট? ডিসকাস করা যাক। দেখো কোনোটাই কঠিন নয়, সবই সহজ, শুধু একটু চোখ কান নাক খোলা রাখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি? ধরে নাও আমরা ইংলিশ বা বাংলা পড়ার সময় আমরা কি প্যালিন্ড্রোম ওয়ার্ডটা কখনো শুনেছি? প্যালিন্ড্রোমিক ওয়ার্ড কখনো শুনেছি? প্যালিন্ড্রোম কথাটা যদি না শুনে থাকি তাহলে শুনে নাও, আর যদি শুনে থাকি তাহলে খুব ভালো কথা। দেখো প্যালিন্ড্রোম মানে কি? প্যালিন্ড্রোম মানে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো বাংলাতে আমরা নয়ন ওয়ার্ডটা লিখলাম, এটাকে তুমি ডান দিক থেকে পড়ো আর বাঁ দিক থেকেই পড়ো না কেন, সেম পড়বে। আমি যদি ইংলিশে নিই তাহলে একটা সহজ জিনিস আমরা লিখতে পারি ম্যাডাম। দেখো এদিক থেকে পড়ো MADAM, এদিক থেকে পড়ো MADAM। অর্থাৎ যে শব্দগুলো উভয় দিক থেকে পড়লে সেম হবে তাদেরকে আমরা বলবো প্যালিন্ড্রোমিক ওয়ার্ড শব্দ। এই ধরনের এর সঙ্গে সিমিলারিটি রেখে আমাদের এই ওয়ার্ডটা ডেভেলপ করেছে, দ্যাট ইজ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। কীরকম? একটা খুব কমন এক্সাম্পল নিয়ে, হ্যাঁ একটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। দেখো খুব কমন একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আমরা নামগুলো পরে দেখব। ধরে নাও একটা খুব কমন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে যার নাম EcoR1। কি নাম? EcoR1। এটা খুব কমন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবার এই যে EcoR1, এই EcoR1-এর যে রিকগনিশন সিকোয়েন্স, বুঝলে, যে রিকগনিশন সাইট বা রিকগনিশন সিকোয়েন্স, সেখানে কি রয়েছে? একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকবে, তাই তো? তো EcoR1-এর ক্ষেত্রে কি হয়, যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা হলো GAATTC। কীরকম? মনে করো এটা একটা পুরো ডিএনএ, ভালো করে শুনবে, এটা একটা পুরো ডিএনএ আছে। এবার তুমি এই ডিএনএটার সামনে EcoR1-কে ছেড়ে দিলে, তো EcoR1 কোন জায়গাটা গিয়ে ডিএনএটাকে চিনতে পারবে? দ্যাট ইজ দ্য রিকগনিশন সাইট অর রেস্ট্রিকশন সাইট। ওকে, তো এবার দেখা যাচ্ছে যে পুরো ডিএনএটাকে খুঁজতে ঘুরতে ঘুরতে আমাদের যে EcoR1 ভাই, সেই EcoR1 ভাই কিন্তু এইটুকু জায়গাকে মনে করো চিনতে পারছে এই ডিএনএটার কথার কথা। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এইটুকু জায়গা হলো EcoR1-এর রিকগনিশন সাইট। ওকে, যে জায়গাটাকে দেখে সে চিনতে পারলো ডিএনএটাকে। এবার এই যে রিকগনিশন সাইট, আমি কি বললাম, এখানে কি থাকবে? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকবে, রাইট? EcoR1-এর ক্ষেত্রে দ্যাট প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ইজ GAATTC। তার মানে এই সিকোয়েন্সটা যখন সে দেখতে পাবে, একটা পুরো ডিএনএ, ভালো করে শোনো, একটা পুরো ডিএনএ যার মধ্যে যেখানে যেখানে সে GAATTC দেখতে পাচ্ছে, সেই সব জায়গাকে সে চিনতে পারছে, সেগুলোকে আমরা বলছি রিকগনিশন সাইট। ওকে, এইবার বোঝার চেষ্টা করবে। আমি তো একটু আগে তোমাদের প্যালিন্ড্রোমিক কি বোঝালাম? প্যালিন্ড্রোমিক ওয়ার্ড যেটা তুমি ডান দিক থেকে আর বাঁ দিক থেকে যখন পড়বে দুটোই সেম শোনাবে, দ্যাট ইজ প্যালিন্ড্রোমিক ওয়ার্ড। তাহলে আচ্ছা ভেবে বলো তো, এই GAATTC এটাকে ডান দিক থেকে আর বাঁ দিক থেকে পড়লে কি সেম লাগছে? পড়া যাক, পড়ো ভালো করে। প্রথমে এদিক থেকে পড়ো, দেখো GAATTC, উল্টো দিক থেকে পড়ো CTTAAG। এক হলো না তো? তাহলে প্যালিন্ড্রোমিক বলতে পারবো কি পারবো না? আমার এই কথাটা যদি সত্য হয় যে প্যালিন্ড্রোমিক ওয়ার্ডের যে সিকোয়েন্স, তাহলে কিন্তু এটাকে আমি কখনোই প্যালিন্ড্রোম বলতে পারি না, তাই না? কারণ এটা দুদিক থেকে দু ধরনের পড়তে শোনাচ্ছে। তাহলে কিভাবে আমরা প্যালিন্ড্রোমিককে ব্যাখ্যা দিচ্ছি? আমরা বলছি যে প্যালিন্ড্রোমিকটা সবসময় দুটো তন্ত্রীর সাপেক্ষে হতে হবে। গট ইট?
তার মানে ওপরের তন্ত্রীটাকে যখন তুমি এই দিক থেকে পড়ছো GAATTC, তাহলে নিচের তন্ত্রীটাকে তুমি এই দিক থেকে পড়ো। এবার নিচের তন্ত্রীতে কি থাকবে? কমপ্লিমেন্টারি বেস। করো কমপ্লিমেন্টারি বেস। সি এর কমপ্লিমেন্টারি কি? জি। টি এর কমপ্লিমেন্টারি এ, টি এর কমপ্লিমেন্টারি এ, এর ক্ষেত্রে টি, এর ক্ষেত্রে টি, জি এর ক্ষেত্রে সি। এইবার পড়ো তো বাবা দুটো স্ট্র্যান্ডকে, একটাকে পড়ো এদিক থেকে এদিকে GAATTC, আর একটাকে পড়ো এদিক থেকে এদিকে, দেখো GAATTC। বোঝা গেল? তাহলে দুটোই সেম হলো তো। তাহলে এই ধরনের সিকোয়েন্সগুলোকেই আমরা বলছি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। গট ইট? তাহলে এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স এক একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের এক এক রকম হবে, তাই না? ইকো আর1 এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ GAATTC-কে চিনতে পারছে, অন্য একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আর একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে চিনতে পারবে। তাহলে প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের জন্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বা রিকগনিশন সাইট ডিফারেন্ট হবে। ক্লিয়ার? তাহলে এটা পুরো ডিএনএ ইকো আর1 দেখা যাচ্ছে এই দুটো জায়গাকে চিনতে পারছে। কেন? কারণ এই দুটো জায়গায় তার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা আছে, রিকগনিশন সাইটটা আছে। আর একটা এনজাইম মনে করো HindIII, সে এসে মনে করো আরও 3 জায়গায় চিনতে পারছে, তার 3 জায়গাতে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে। বোঝাতে পারছি? তাহলে এইভাবে রিকগনিশন সাইট যেটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, তার ওপর বেস করে এনজাইমগুলো গড়ে ওঠে। ক্লিয়ার? গট ইট? এইবার বোঝার চেষ্টা করবে। দেখো এইবার কি হবে? এইবার এই যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স যখন আমরা বুঝলাম, রিকগনিশন সাইট আমরা বুঝলাম, তাহলে আমরা দুটো টার্ম নিয়ে আশা করি ক্লিয়ার হয়েছি যে রিকগনিশন সাইট কোনটা। রিকগনিশন সাইট মানে পুরো ডিএনএর মধ্যে যে জায়গাটাকে একটা এন্ডোনিউক্লিয়াস চিনতে পারবে, দ্যাট ইজ রিকগনিশন সাইট। আর এই রিকগনিশন সাইটটা কেমন হবে? মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ ফুল অফ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এখানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকবে। এইবার আমাদেরকে বুঝতে হবে আর একটা টার্মিনোলজি, দ্যাট ইজ দ্য ক্লিভেজ সাইট। ক্লিভেজ সাইট, বা এটাকে আমরা নাম দিই কাটিং সাইট। কীরকম বিষয়টা? ক্লিভেজ সাইট আর কাটিং সাইট কি দেখা যাক। তাহলে আমি ইকো আর1 নিয়ে এক্সাম্পল নিয়ে চলবো, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরে নাও আবার একইভাবে এটা একটা ডিএনএ। ওকে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা একটা ডিএনএ। এবার আমি যদি তোমাদেরকে বলি আচ্ছা এই পুরো ডিএনএটার মধ্যে আমাদের ইকো আর1 কোন জায়গাটাকে চিনতে পারবে, তাহলে তোমরা নিশ্চয়ই উত্তর দেবে যে আরে ইকো আর1 চিনবে তার রিকগনিশন সাইটটাকে, যেখানে তার জন্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে। তো আমি ধরে নিলাম এই জায়গাটাতে আছে GAATTC, উল্টো দিক থেকে GAATTC। তাহলে এইটা হলো আমাদের ইকো আর1-এর রিকগনিশন সাইট। তাহলে ইকো আর1 এই পুরো জায়গাটাকে দেখে চিনতে পারছে ডিএনএ যে আমি কোন জায়গাটাতে কাটবো, তাই তো? তাহলে এটাকে আমরা সেই জন্য নাম দিচ্ছি রিকগনিশন সাইট। অথবা এর আরেকটা নামও আছে, শুনে নাও, এটাকে রেস্ট্রিকশন সাইটও বলা হয়। কি বলা হয়? রেস্ট্রিকশন সাইট, অর্থাৎ যে জায়গাটাতে এসে ইকো আর1 বা যে কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস চিনতে পারবে। ওকে, কিন্তু এবার খুব ভালো করে শান্ত হয়ে ভাববে যে এই পুরো জায়গাটাকে যখন সে চিনতে পারছে, খুব ভালো কথা যে এই পুরো জায়গাটাকে সে চিনতে পারছে, কিন্তু ভালো করে ভাবো। দেখো এটা হচ্ছে ডিএনএ। ধরে নাও এইটুকু জায়গাকে দেখে এন্ডোনিউক্লিয়াস চিনতে পারছে। তাহলে ইকো আর1 আসলো এই জায়গাটাতে, এইটুকু জায়গাকে চিনতে পারলো, কিন্তু এইটুকু জায়গায় সে কাটবে কোনখানে? বুঝতে পারছো? চিনছে এতটা জায়গা, কিন্তু সে কাটছে কোন জায়গাটাতে? এই পুরো রিকগনিশন সাইটের মধ্যে সে স্পেসিফিক্যালি কাটছে কোন জায়গাতে? তো ইকো আর1-এর ক্ষেত্রে দেখা গেল যে সে স্পেসিফিক্যালি জি আর এ এর মাঝখানে কাটে। কোন জায়গায় কাটে? জি আর এর মাঝখানে। তাহলে ওপরের তন্ত্রীটাকে দেখো জি আর এর মাঝখানে কেটে দেবে, নিচের তন্ত্রীটাকেও সিমিলারলি জি আর এর মাঝখানে কেটে দেবে। তাহলে যে জায়গাটাতে সে কাটছে দ্যাট ইজ নোন অ্যাজ ক্লিভেজ সাইট অর কাটিং সাইট। তাহলে যতটা দেখে সে চিনতে পারছে তাকে বলছি রিকগনিশন সাইট, আর রিকগনিশন সাইটের যে স্পেসিফিক পজিশনে সে কাটছে দ্যাট ইজ দ্য ক্লিভেজ সাইট অর কাটিং সাইট। ক্লিয়ার? তাহলে এইরকম প্রত্যেকটা এনজাইমের ক্ষেত্রে আলাদা আলাদা কাটিং সাইট থাকবে। যেমন এইখানে এবার দেখো এইটা হলো একটা লিস্ট, দেখো ইকো আর1-এর ক্ষেত্রে দেখেছো রিকগনিশন সাইট আর ক্লিভেজ সাইট লেখা আছে। রিকগনিশন সাইট কোনটা? GAATTC। এই পুরোটা হলো তার রিকগনিশন সাইট।
গুলিয়ে যেন না যায়, এই পুরোটা হলো তার রিকগনিশন সাইট, মানে যেটাকে দেখে সে চিনলো। কাটলো কোন জায়গায়, দেখো জি আর এর মাঝখানে এই তন্ত্রীটাকে জি আর এর মাঝখানে, তাহলে জি আর এর মাঝখানে কাটছে, দ্যাট ইজ দ্য ক্লিভেজ সাইট। আর যে জায়গাটাকে দেখে চিনতে পারছে, দ্যাট ইজ দ্য রিকগনিশন সাইট। হিন্ট 3 দেখো, হিন্ট 3 আর একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, তার রিকগনিশন সাইট AAGCTT। উল্টো দিক থেকে দেখো AAGCTT, প্যালিন্ড্রোমিক। তাহলে এই পুরোটা হলো তার রিকগনিশন সাইট। কাটছে কোন জায়গায়, দেখো দুটো এর মাঝখানে, তাহলে উপরের তন্ত্রীটাকে দুটো এর মাঝখানে কেটে দিল, নিচের তন্ত্রীটাকে দুটো এর মাঝখানে কেটে দিল। ক্লিয়ার হচ্ছে? তাহলে যে জায়গাটাতে কাটছে দ্যাট ইজ দ্য ক্লিভেজ সাইট, আর যে জায়গাটাকে দেখে রিকগনাইজ করতে পারছে দ্যাট ইজ দ্য রিকগনিশন সাইট। ক্লিয়ার? এইভাবে দেখো এখানে সেভারেল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের নাম দেওয়া আছে এবং তাদের রিকগনিশন আর কাটিং সাইট বা ক্লিভেজ সাইটটা কিন্তু এখানে দেওয়া আছে। বোঝা গেল? এখানে তোমরা সোর্স দেখতে পারো যে ইকো আর1টা কোন ব্যাকটেরিয়া থেকে আমরা পেয়েছি, হিন্ট 3টা কোন ব্যাকটেরিয়া থেকে আমরা পেয়েছি, BAM-H1 এটা কোন ব্যাকটেরিয়া থেকে আমরা পেয়েছি, SAL1 কোন ব্যাকটেরিয়া থেকে পেয়েছি। বোঝা গেল? তাহলে এটা হলো সোর্স। সোর্স মানে এটা হলো ব্যাকটেরিয়ার নাম, আমরা কোন ব্যাকটেরিয়া থেকে এই ইকো আর1টাকে আবিষ্কার করেছি, কোন ব্যাকটেরিয়া থেকে হিন্ট 3কে আবিষ্কার করেছি। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে সোর্স। এইবার নেচার অফ কাট এন্ডস, এইটা কীরকম? আমরা তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের মোর অর লেস পুরোটাই আমরা ডিসকাস করেছি ওভারঅল, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কীভাবে কাজ করে। তো কাট এন্ডস এটাকে আমাদের পড়তে হবে, এর পাশাপাশি আমাদের 3টে টপিককে আরও বেশ ডিসকাস করতে হবে। কীরকম? একটা আমাদেরকে পড়তে হবে যে কাট এন্ডস মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজে দেখো এখানে লেখা আছে স্টিকি, এখানে দেখো লেখা আছে ব্লান্ট, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী এটা আমাদেরকে বুঝতে হবে, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কী করে কাটছে, দ্যাট ইজ কাট এন্ডস। এছাড়া আমাদেরকে বুঝতে হবে নেমিং, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের নামগুলো কী করে করা হয়েছে। আর আরেকটা টার্মিনোলজি এখান থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আইসোসাইজোমার, নিওসাইজোমার আর আইসোকর্ডামার। আমি লিখছি না পুরোটা, তো এই 3টে টার্মিনোলজি আমাদেরকে শিখতে হবে। তাহলে মোটামুটি এই কয়েকটা টপিক বাকি থাকলো। এই ক্লাসটাকে আর কন্টিনিউ করছি না, অনেকটা লেন্দি হয়ে গেছে, আরও এই 3টে টপিক করতে গেলে লেন্দি হয়ে যাবে। তো ক্লাসটা এখানেই রাখছি। আমি নেক্সট 1-2 দিনের মধ্যে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে কাট এন্ডস, নেমিং আর আইসোসাইজোমার, নিওসাইজোমার আর আইসোকর্ডামার বলতে কী বোঝানো হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকের ক্লাসে আমরা স্পেসিফিক্যালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ একটা ব্রিফ ওভারভিউ নিলাম, রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম সম্পর্কে জানলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই 3টে টার্মিনোলজি ক্লিয়ার করার চেষ্টা করলাম। ফার্স্ট ওয়ান ইজ রিকগনিশন সাইট, দেন প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, দেন ক্লিভেজ সাইট অর কাটিং সাইট। আশা করি এইটুকু সবার ক্লিয়ার। এখানে ছকটা দেওয়া থাকলে এই ছকটা কিন্তু যে কোনো এক্সামের প্রসপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, খুব স্পেসিফিক্যালি এর মধ্যে থেকে তোমরা কিছু কিছু মনে রাখতে পারো, যেমন ইকো আর1 খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে কোথা থেকে পাওয়া যায়, তার রিকগনিশন আর ক্লিভেজ সাইট কি। হিন্ট 3 খুব ইম্পর্টেন্ট, BAM-H1 ইম্পর্টেন্ট, HAE3 ইম্পর্টেন্ট, বাকিগুলো দেখে রাখতে পারো, বাট এই 4টেকে মুখস্থ করার চেষ্টা করবে, হ্যাঁ, যে কোনগুলো রিকগনিশন সাইট আর কোনগুলো ক্লিভেজ সাইট। সো দ্যাটস অল। আশা করি এই ক্লাসটা ভালোই লেগেছে তোমাদের। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর কোনো যদি কোয়ারিজ থাকে তার জন্য তো কমেন্ট বক্স পড়েই আছে, সেখানে জিজ্ঞেস করতে পারবে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করা। চলো, এনিওয়ে, বাই বাই।